মৃত্যুকে ভয় পায় না এমন মানুষ এই পৃথিবীতে নেই। আর মৃত্যুর ভয় মানুষের জীবনের সবথেকে বড় ভয়। কিন্তু এই লোকটা যার জীবনের প্রতিটা সেকেন্ড মৃত্যুর সাথে লড়াই করে কাটছে, কেন কেন এই লোকটাকে ঘোড়ার নাড়িভুড়ি বের করে তার মধ্যে আশ্রয় নিতে হয়েছিল? আর কেনই বা লোকটাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল? 12টা বিভাগে অস্কারের জন্য মনোনীত হয় এই মুভিটা, আর তার মধ্যে 3টে অস্কার জিতেও নেয়। আমরা যারা মুভি লাভার আছি তারা খুব ভালো করেই জানি ইনি মানে লিওনার্দো দ্য ক্যাপ্রিও যদি কোনো মুভিতে থাকে সেই মুভিটা কোন লেভেলের হতে পারে। একটা মাস্টারপিস সার্ভাইভাল মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেন ফিল্ম বাংলা। আমি আছি তোমাদের সাথে নাজির। আজকের মুভি দ্য রেভেন্যান্ট। মুভি শুরু হয়, দেখা যায় হিউ গ্লাসকে। এখানে গ্লাসের পরিবারের সাথে অতীতে ঘটে যাওয়া একটা দৃশ্য দেখানো হয়, যেখানে কোনো এক শিকারী গ্লাসের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। গ্লাসের ছেলে হক এবং তার স্ত্রী, যে একজন আদিবাসী পনি গোষ্ঠীর সদস্য। এরপর দেখা যায় ঘন এক জঙ্গলে বয়ে চলা একটা খরস্রোতা নদীর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে গ্লাস আর তার ছেলে হক পশুর খোঁজে শিকার করতে বেরিয়েছে। কিন্তু গ্লাসের ছেলে হক যে কিনা এখন বড় হয়ে গেছে। এদিকে গ্লাস আর তার ছেলে জঙ্গলের শিকারের সামনে বন্দুক তাক করে এবং তারা এক জঙ্গলি হরিণকে বন্দুকের সাহায্যে শিকারও করে। তখনকার সময় এই জঙ্গলটাকে ডাকোটা অঞ্চল বলা হতো, কারণ এখানে বিভিন্ন জঙ্গলি পশু পাখি বাস করত। আর সেই জঙ্গলি পশু পাখি শিকার করতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে শিকারীরা এখানে পশু শিকারের উদ্দেশ্যে আসত। কিন্তু এখানকার ঘন জঙ্গল যেমন ভয়ানক ছিল, তেমনই পশুগুলো আরো বেশি হিংস্র ছিল। দেখা যায় যত শিকারী পশুর শিকারের উদ্দেশ্যে আসলে অনেকেই জঙ্গলি পশুর আক্রমণে মারা যেত। এখানকার আদিবাসী লোকগুলো শিকারীদের কাছে টাকা পয়সার বিনিময়ে তাদের সাথেই কাজ করত, যার কারণে অনেক দূর থেকে আসা শিকারীদের জঙ্গলে শিকার করতে সুবিধা হতো। এদের মধ্যে ক্যাপ্টেন হেনরি প্রধান ছিল। এখানে বলে রাখি, ফিটস নামের শিকারীটা কিন্তু লোভী আর স্বার্থপর। তবে ক্যাপ্টেন হেনরি তত্ত্বাবধানে বাকি শিকারীরা একজোট হয়ে কাজ করত। এরই মধ্যে হঠাৎ একসময় তাদের একজন শিকারী উলঙ্গ অবস্থা সেখানে এসে পৌঁছয়। দেখা যায় এই শিকারীদের এক এক করে তীর চালিয়ে মেরে ফেলা হচ্ছে। এইদিকে গ্লাস আর তার ছেলে জঙ্গলি হরিণটাকে তাদের আস্তানায় নিয়ে আসার প্রস্তুতি করছিল। ঠিক এমন সময় তারা গুলির আওয়াজ শোনে। এবার গ্লাস আর হক জঙ্গলের আস্তানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওদিকে ক্যাপ্টেন হেনরি আর তার বাকিরা কোনো মতে গাছের পেছনে লুকিয়ে পড়ে। আমেরিকান শিকারীগুলো মনে করে কোনো একটা ভয়ানক বিপদ হতে চলেছে। দেখা যায় আরিকারা উপজাতির লোকগুলো দলবদ্ধভাবে আমেরিকান শিকারীদের উপর আক্রমণ করতে আসে। আসলে এই আরিকারা উপজাতি মানুষগুলো জঙ্গলে বহুদিন ধরে বংশ পরম্পরায় থাকত এবং কোনো বিদেশি শিকারী এই জঙ্গলে শিকার করতে আসলেই তাদের উপর হামলা করত। অনেকক্ষণ আমেরিকান শিকারী আর আমেরিকার উপজাতি লোকগুলোর সাথে ভয়ানক যুদ্ধ হয়। এতে অনেক শিকারী আর আরিকারা মানুষগুলো মারা যায়। সুতরাং যদি আমেরিকান শিকারীদের বাঁচতে হয় তাহলে নৌকায় গিয়ে পালাতে হবে। তাই গ্লাস সব শিকারীদের নৌকায় যাওয়ার নির্দেশ দেয়। এদিকে ফিটস আর বাকিরা কোনো মতে অল্প স্বল্প চামড়া নিয়ে নৌকায় উঠে পড়ে। ক্যাপ্টেন হেনরি, ফিটস, গ্লাস আর তার ছেলে হক আর কয়েকজন আমেরিকান শিকারীরা নৌকায় উঠতে পারে, কিন্তু বাকিরা আমেরিকানদের হাতে সেখানেই মারা যায়। আমেরিকান শিকারীরা নৌকা নিয়ে কোনো মতে নদীপথ ধরে পালিয়ে আসে। তবে আরিকারা উপজাতির লোকগুলোকে রি বলা হতো। আসলে রিদের একজন মেয়েকে বিদেশি শিকারীরা কিডন্যাপ করেছিল, তাই রিরা মনে করেছিল যে এই আমেরিকান শিকারীদের কাছেই তাদের মেয়েকে পাওয়া যাবে। এজন্য তারা তাদের উপর আক্রমণ চালায়। কিন্তু আরিকারি রিরা তাদের মেয়েকে খুঁজে পায় না। কোনো মতে তারা নৌকা নিয়ে নদীপথ ধরে অনেকটা পালিয়ে আসার পর ফিটস ক্যাপ্টেন হেনরিকে বলে, এখান থেকে বাঁচার কোনো একটা তো বুদ্ধি হবেই। কিন্তু ক্যাপ্টেন হেনরি উল্টে গ্লাসকে বাঁচার রাস্তা জিজ্ঞেস করে। গ্লাস বলে এত ধীরে ধীরে নৌকা নিয়ে গেলে রিরা তাদেরকে ধরে ফেলবে, তাই তাদের নৌকা বাদ দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে রওনা দেওয়াটাই ভালো হবে। ফিটস বলে নৌকা ছাড়া যাবে না, নৌকা থেকেই কোনো একটা ছোট রাস্তা বের করতে হবে। ক্যাপ্টেন হেনরি জানায় তাদের জঙ্গল থেকে বাঁচতে হলে একমাত্র গ্লাসই সাহায্য করতে পারবে তাদেরকে। আসলে গ্লাস আদিবাসী সম্প্রদায়ের লোক ছিল বলে এই জঙ্গলটার প্রতিটি কোণা কোণা সে জানতো, কিন্তু ফিটস গ্লাসকে একটুও ভরসা করতে পারছিল না। ফিটস বলে এই জঙ্গলে হেঁটে গেলে রিরা আমাদেরকে ধরে ফেলবে, আর এত কষ্ট করে ফিটস গাধার মতো খালি হাতে বাড়ি ফিরবে না। ফিটস ক্যাপ্টেন হেনরিকে বলে গ্লাসকে তো ওদের নজর রাখতে বলা হয়েছিল, কিন্তু ওরা আমাদের খোঁজ কি করে পেল? ফিটস গ্লাসকে সন্দেহ করে আর বলে একজন জঙ্গলিই হয়, আর ইচ্ছা করেই গ্লাস আমাদেরকে ওদের হাতে ধরিয়ে দিতে চায়। তখনই ক্যাপ্টেন হেনরি বলে এই সময় ঝগড়া করলে চলবে না, আর কয়েক ঘন্টা বাকি আছে। আমাদের এই জঙ্গলে পশুর চামড়াগুলো লুকিয়ে রাখতে হবে, সাথে রিদের হাত থেকেও বাঁচতে হবে আমাদেরকে। তো যাই হোক, এদিকে নৌকায় আরো দুজন শিকারী ব্রকেট আর ওয়েস্টার্ন তাদের কথা না শুনে সেখানেই ছিল। তখনই ফিটস বলে ওরা ঠিকই করেছে, আমারও ওই নৌকায় থাকা উচিত ছিল। এদিকে পরদিন ওই নৌকায় থাকা ব্রকেট আর ওয়েস্টার্নকে রিরা খুঁজে মেরে ফেলে।
অন্যদিকে গ্লাস, ক্যাপ্টেন হেনরি, ফিটস এবং বাকিরা জঙ্গলের পথ দিয়ে এগিয়ে যেতে থাকে। কিন্তু ফিটস এখনো বলছিল নৌকাটা ছাড়া কি আমাদের ঠিক হয়েছে? গ্লাস বলে রিরা তো ওই নদীর বাদশা, তাই আমাদেরকে খুব সহজেই ধরে মেরে ফেলতো। তাই গ্লাস সবাইকে নিয়ে গ্র্যান্ড ওয়েস্টের দিকে পাহাড়ি একটা এলাকায় নিয়ে যাবে, আর তাদের এই পথ অতিক্রম করতে 7 দিনের মতো সময় লাগবে। তবে রিরাও তাদের খুঁজে পাবে না। হাঁটতে হাঁটতে তারা অনেকটা দূরে গিয়ে রাতটা সবাই মিলে সেখানেই থাকে। এদিকে গ্লাস খাবারের সন্ধানে জঙ্গলের ভিতরে গেলেই ভয়ঙ্কর ভাল্লুক তাকে আক্রমণ করে। দেখা যায় গ্লাসকে ছিঁড়ে ফেলেছে ভাল্লুকটা, কিন্তু গ্লাস এত বড় ভাল্লুকটাকে হারাতে পারবে না। তাই গ্লাস চুপচাপ মৃত মানুষের মতো শুয়ে পড়ে। হ্যাঁ, ছোটবেলায় যেমনটা আমরা পড়েছিলাম, ভাল্লুক কোনো মৃত মানুষকে ছুঁয়েও দেখে না, ঠিক এখানেও ব্যাপারটা এরকমই ঘটে। তো যাই হোক, একসময় ভাল্লুকটা তার পরিবারকে ডাক দিতে যায়। ঠিক তখনই গ্লাস আধমরা অবস্থায় কোনো মতে বন্দুকটা হাতে তুলে নেয়, আর ভাল্লুকটা সেখানে আসলেই সে গুলি চালায়। এর ফলে ভাল্লুকটা আরো বেশি ভয়ানক হয়ে ওঠে। ভাল্লুকটা এরপর গ্লাসের শরীরে, পিঠে প্রত্যেকটা অংশের মাংস টেনে টেনে ছিঁড়ে দেয় এবং গলার নিচেও বীভৎসভাবে আক্রমণ করে। অবশেষে গ্লাস কোনো মতে চাকু বের করে ভাল্লুকটাকে মেরে ফেলে। এদিকে গ্লাস নিজেও প্রাণহীন হয়ে পড়ে। কিছুক্ষণ পর তার সঙ্গীরা সেখানে এসে দেখে গ্লাস ভাল্লুকের আক্রমণে আহত, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। গ্লাসের শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। দেখা যায় একসময় ক্যাপ্টেন হেনরি গ্লাসের ক্ষতস্থানে সেলাই করছে। আসলে ক্যাপ্টেন হেনরির পিতা ডাক্তার ছিল, তাই তার একটু হলেও অভিজ্ঞতা আছে এইসব কাটা ছেঁড়ার দিক থেকে। এদিকে বাকিরা সবাই মনে করে গ্লাস আর বাঁচবে না, শরীরে অনেক ক্ষত হয়েছে, রক্ত ঝরে ঝরে পড়ছে তখনও পর্যন্ত। তখনই গ্লাস অজ্ঞান হয়ে পড়ে যায়। ঠিক ওই সময় হক তার বাবার কানে এসে বলে, বাবা, আমি এখানেই আছি। এরপর তারা আজকের দিনটা এখানেই কাটাবে বলে ঠিক করে। অন্যদিকে রিরা এই ফরাসি শিকারীদের জঙ্গলে দেখে এগিয়ে আসে। তারা বলে, আমাদের কয়েকটা বন্দুক আর ঘোড়া লাগবে, বদলে তোমরা আমাদের কাছ থেকে যত খুশি জঙ্গলি পশুদের চামড়া নিতে পারো। আসলে রিদের কাছে ঘোড়া না থাকায় এত বড় জঙ্গলে অতিক্রম করা সম্ভব ছিল না। তাই রিরা কোনো মতে ফরাসিদের কাছ থেকে 5টা ঘোড়া নিয়ে যায়, যাতে জঙ্গলে ভ্রমণ করতে তাদের সুবিধা হয়। এদিকে গ্লাসকে এই অবস্থায় নিয়ে যাওয়া তাদের পক্ষে তো সম্ভবই নয়। এই জন্য তারা গ্লাসকে গাছের ডাল দিয়ে খাটিয়ার মতো বানিয়ে তাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। তবে তাদের সামনে একটা বড় পাহাড় পার করতে হবে। গ্লাসকে এই অবস্থায় উঠিয়ে নিয়ে পার করাও একেবারেই অসম্ভব হয়ে পড়ে। এদিকে ফিটসকে দেখে মনে হয় গ্লাসের উপর তার রাগ রয়েছে। সে ক্যাপ্টেনকে বারবার বলতে থাকে, গ্লাসকে মেরে ফেলো, গ্লাসকে মেরে ফেলো। এবং একটা সময় পর ক্যাপ্টেন বাধ্য হয়ে গ্লাসকে মারার সিদ্ধান্তও নিয়ে নেয়। কিন্তু গ্লাসকে ছাড়া তাদের এই জঙ্গল থেকে বেরোনো একেবারেই মুশকিল ছিল। একমাত্র সেই পারবে তাদেরকে বাঁচাতে। ক্যাপ্টেন হেনরি বলে, যে যে গ্লাসের কাছে থাকবে তাকে $70 দেওয়া হবে। ব্রিজার ক্যাপ্টেনের কথা শুনে রাজি হয়। হক বলে, আমাদের 3 জনের দরকার হবে। এই শুনে ফিটস বলে, রিদের আটকানোর জন্য 3 জন যথেষ্ট নয়। আবার এদিকে পুরস্কারের হিসাবে $70 হলেও অনেক কম। $70 দিয়ে কোনো গাড়িও কেনা যাবে না। তখনই ক্যাপ্টেন $100 পুরস্কার দেওয়ার কথা বলে, আর এতে এবার ফিটস রাজি হয়ে যায়। কিন্তু ফিটসের মনে শয়তানি বুদ্ধি ছিল। ওই যে আগেই বলেছিলাম, ফিটস খুব চালাক এবং তার মাথায় শয়তানের বুদ্ধি। তখনই ক্যাপ্টেন হেনরি ফিটসকে বলে, যতক্ষণ গ্লাসের দরকার হবে তোমাদের ওর পাশে থাকতে হবে, আর সময় হলে গ্লাসকে দমন করে দিও। এইদিকে হক তার বাবার কানে এসে বলে, মনে আছে বাবা, মা কি বলতো, হাওয়া কখনো কোনো মজবুত গাছকে ফেলতে পারে না। বাবা, তুমি এখনো শ্বাস নিতে পারছো। বাবা, জানো, আমার মায়ের কথা খুব মনে পড়ে, অনেকদিন মাকে দেখিনি। এরপর মুভির দৃশ্য পাল্টায়। হকের মা বাবাকে দেখানো হয় ছোটবেলায় তারা একটা আদিবাসী গ্রামে বসবাস করত, কিন্তু একদিন তাদের গ্রামের সবার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। হক সেই মুহূর্তে একটা ঘরে ফেঁসে গিয়েছিল, যার কারণেই তার গালের একপাশ পুড়ে যায়। তখন গ্লাস তার ছেলেকে বিশ্বাস দেখিয়ে বলেছিল, আমি তোর সাথেই থাকবো রে বাবা। আর হকের মা মারা যাওয়ার আগে তাকে এই কথাগুলো বলে, হাওয়া কখনো কোনো শক্ত গাছকে ফেলতে পারে না, যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাস চলবে তুমি লড়ে যাবে। এদিকে দেখা যায় ফিটস কবর খুঁড়ছে, কিন্তু গ্লাস তো এখনো মারা যায়নি। তবে কার জন্যই বা ফিটস কবর খুঁড়ছে? অন্যদিকে ব্রিজার জলের পাত্রে একটা নকশা বানিয়ে রাখে। জলের পাত্রে এই নকশাটা কেন বানানো হলো এটা আমরা পরে গিয়ে জানতে পারবো। তো যাই হোক, যখন ব্রিজার হক জঙ্গলের সন্ধানে গিয়েছিল তখন ফিটস গ্লাসকে বলে, তোমার জন্য আমরা ওদের থেকে অনেক পিছনে পড়ে গিয়েছি, তুমি যদি এই পৃথিবী ছাড়তে রাজি হও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। গ্লাস, তুমি কিসের জন্য অপেক্ষা করছো এখনো পর্যন্ত? ফিটস বলে, তোমার জন্য আমরা রিদের হাতে মারা যাব, অন্তত তুমি তোমার ছেলের কথা মনে করে মারা যাও। আমি কাউকে কিচ্ছু বলবো না যে তুমি হেরে গেছো, শুধু একবার চোখটা বন্ধ করো। গ্লাস অনেকটা চেষ্টা করেও বেশিক্ষণ চোখটা তাকিয়ে থাকতে পারে না। কতক্ষণই বা পারবে? অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকার পর একসময় গ্লাসকে চোখ বন্ধ করতেই হয়, আর তখনই ফিট গ্লাসকে মেরে ফেলার জন্য চেষ্টা করে। কিন্তু ঠিক ওই সময় হক সেখানে চলে আসে আর তার বাবা গ্লাসকে বাঁচিয়ে নেয়। এরপর হক সাহায্যের জন্য ব্রিজারকে চিৎকার করে ডাকে, কিন্তু ব্রিজার তো তখন জল আনতে গিয়েছিল, তাই সে আসতে পারে না।
হক ফিটসকে বলে, আমি ক্যাপ্টেনকে বলে দেব তুমি আমার বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে। তবে ফিটস বাঁচার উদ্দেশ্যে হককে চাকু দিয়ে এপার ওপার করে দেয়। এদিকে গ্লাস এইসব তার চোখের সামনে দেখছিল, যদিও গ্লাস তার ছেলেকে বাঁচাতে পারে না। গ্লাস মনের ভেতর তিলে তিলে কষ্ট পাচ্ছিল। সে মুখ দিয়ে কিছু বলার চেষ্টা করলেও সে বলতে পারে না, কারণ সে গলায় আঘাত পেয়েছে। কি করেই বা বলবে। এরপর ফিটস হককে টেনে নিয়ে গাছের আড়ালে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর ব্রিজার আসে সেখানে। আসলে হককে খোঁজাখুঁজি করে ফিটস বলে হক এখানে নেই। পরদিন সকালে ফিটস ব্রিজারকে বলে রিরা তাদের পাশেই আছে, অতএব আমাদের এখন পালিয়ে যেতে হবে। ব্রিজার বলে হকের কি হবে, আর গ্লাসেরও এই অবস্থা। কিন্তু ফিটস বলে ওদের কথা ভাবলে আমাদের চলবে না, আমাদের এখনই পালিয়ে যেতে হবে। ব্রিজার ফিটসের কথা রাজি হচ্ছিল না। সে বলে ক্যাপ্টেন বলেছিল গ্লাস মারা যাওয়া না পর্যন্ত আমাদের তার কাছে থাকতে হবে। দেখা যায় ফিটস গ্লাসকে ওই অবস্থায় সেই কবরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কোনো মতে ফিটস গ্লাসকে জ্যান্ত দাফন করে দেয় আর বলে তোমার থাকতে হলে থাকো, আমি চললাম। সুতরাং ফিটসের কথায় ব্রিজের ও হৃদের ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে ব্রিজার যাওয়ার আগে গ্লাসকে জলের একটা পাত্র দিয়ে যায়। এই মুহূর্ত থেকে গ্লাসের শুরু হয় রিভেন্যান্ট হয়ে ওঠা, অর্থাৎ এক মৃতপ্রায় মানুষের জীবিত হয়ে ফিরে আসা। দেখা যায় প্রায় কয়েকদিন পর গ্লাস কোনো মতে সেই কবর থেকে উঠে আসে। একটা অদ্ভুত দৃশ্য, শরীর হিম করার মতো। গ্লাস শুয়ে শুয়ে ভর করে তার ছেলের কাছে আসে। গ্লাস দেখে গাছের পেছনে হকের মৃতদেহটা পড়ে আছে। গ্লাসের বুকের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছিল, কারণ হাজার হলেও সে একজন বাবা, কষ্ট তো হবেই। এরপর গ্লাস তার ছেলেকে বলে আমি তোকে ছাড়ছি না, আমি এখানেই আছি। এখানেই একদিন কেটে যায়। অন্যদিকে ব্রিজার ফিটসের কাছ থেকে সত্যিটা জানতে পারে। ব্রিজার বুঝে ফেলে ফিটস তাকে মিথ্যে কথা বলেছে, মানে ফিটস হৃদের দেখেইনি, বোঝো ব্যাপার। তখনই ফিটস ব্রিজারকে বন্দুক তাক করে আর বলে ওদের জন্য আমরা মরবো নাকি, ভাগ্য ভালো বলে আমরা এখনো বেঁচে আছি। এদিকে গ্লাস হকের কাছে সারা রাত ধরে ছিল। সেখানে গরম থেকে ঠান্ডা আবহাওয়ায় বরফ পড়তে শুরু করেছে। তাই কোনো মতে গ্লাস তার ছেলেকে অন্তিম সংস্কার করে সেখান থেকে বেরিয়ে যায়। তবে গ্লাস তার ছেলের প্রতিশোধ নিয়েই ছাড়বে, কিন্তু অনেকটা সময় কেটে গেছে, তাই গ্লাস খুব ক্ষুধার্ত। দেখা যায় গ্লাস কোনো কিছু না পেয়ে মৃত পশুদের পচা গলা মাংস খাচ্ছে। এদিকে রিরা এই জঙ্গলে প্রবেশ করে যেখানে এতক্ষণ গ্লাস আর তার সঙ্গীরাই ছিল, এবং তারা সেখানেই হকের লাশটাও পেয়ে যায়। অন্যদিকে গ্লাস অনেক কষ্টে নদীর সামনে এসে পড়ে, কিন্তু বিপদ তাকে প্রতিটা মুহূর্তে তাড়া করছে। গ্লাস এতটাই আহত যে জল খেতে পারছে না, তার গলা দিয়ে রক্ত টপ টপ করে ঝরে ঝরে পড়ছে। এরপর গ্লাস আশপাশ থেকে শুকনো ঘাসগুলো জোগাড় করে সেখানে আগুন জ্বালায়। এর কারণ শরীরে আঘাত বা ছিঁড়ে যাওয়া জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে দিলে সেখান থেকে আর রক্তক্ষরণ হবে না, তাই গ্লাস সেটাই করে। গ্লাস সেদিন রাতটা সেখানে পাহাড়ের এক সংকীর্ণ জায়গায় পাখি মেরে খেয়ে বেঁচে থাকে। সকালে উঠে গ্লাস খাবারের উদ্দেশ্যে বেরোলে সে সামনে হরিণগুলোকে দেখে কল্পনা করে যদি তার কাছে বন্দুক থাকতো তাহলে তাকে এত কষ্ট করতে হতো না। কিন্তু কথায় বলে বিপদ যখন আসে তখন কি বলে আসে। ঠিক এই সময় গ্লাস পাহাড়ের উপর থেকে মানুষের আওয়াজ শুনতে পায়। গ্লাস ভালো করে ধ্যান দিয়ে দেখে ওই লোকগুলো এখানে, মানে রিরা চলে এসেছে। গ্লাস এখন কি করবে? রিরা দেখলে তো তাকে মেরে ফেলবে। দেখা যায় কোনো মতে গ্লাস নদীর জলে মাথা নিচু করে পালিয়ে আসে, কিন্তু রিরা তাকে দেখে নেয় এবং পাহাড়ের উপর থেকে গুলি করতে থাকে। ভাগ্যবশত গ্লাসকে নদীর জলের স্রোত টেনে বাঁচিয়ে নিয়ে একটা সময় গাছের ডালের সাহায্যে নদীর একপাশে উঠে পড়ে, কিন্তু বরফ গলা নদীর জল গ্লাসের শরীরকে ঠান্ডা করে দিচ্ছে। হাত পাগুলো কাজ করছিল না। এদিকে ফিটস আর ব্রিজার অন্য এক আদিবাসীর আস্তানায় ঢুকে পড়ে। তারা দেখে এখানেও তাদের মতো হামলা হয়েছে, তাই সবাই মারা গেছে। তবে ফিটস এখানে ঘোড়া পেয়ে যায়, তাই এবার তাদের আস্তানায় ফিরতে অনেক সুবিধা হবে। কিন্তু ব্রিজার এখনও নিজের মনকে সান্ত্বনা দিতে পারছে না যে তারা কি ঠিক করেছে। সেদিন রাতটা তারা সেখানেই কাটায়। এদিকে গ্লাস ঠান্ডার কারণে সেখানে আগুন জ্বালায় হাত পা সেঁকে নেওয়ার জন্য। একসময় গ্লাস প্রচন্ড ক্ষুধার্ত হয়ে পড়ায় সে কোনো মতে নদীর জল থেকে মাছ ধরতে শুরু করে এবং একটা কাঁচা মাছ ধরে জ্যান্ত সে খেয়ে ফেলে। কথায় বলে খিদে পেলে মানুষ কি নাই বা করে। রাত হয়ে যায়, কিন্তু গ্লাস আবার ক্ষুধার্ত আহত অবস্থায় কোনো মতে নদীর পাড় থেকে ওপরে উঠে এসে দেখতে পায় একজন পশুকে হত্যা করে তারা মাংস খাচ্ছে। তাই গ্লাস সেখানে এসে সেই লোকটার কাছে খাবার চায়। লোকটার নাম হিকুক। সে বুঝতে পারে গ্লাস বিপদে রয়েছে, তাই হিকুক গ্লাসকেও মাংসের টুকরো ছুঁড়ে দেয়। দেখা যায় খিদার তাড়নায় গ্লাস মৃত পশুর কাঁচা রক্তাক্ত লিভার খাচ্ছে। লোকটাও এইরকম করে মৃত পশুর মাংস খাচ্ছিল। একটা অদ্ভুত দৃশ্য। এরপর তারা রাতটা সেখানেই কাটায়। পরদিন সকালে হিকুক দেখে গ্লাসের সারা পিঠ ছিঁড়ে গেছে। লোকটা গ্লাসকে বলে তোমার শরীরে এত আহতের চিহ্ন কেন, তোমার সাথে কি হয়েছিল?
এর উত্তরে গ্লাস বলে তাকে জঙ্গলে একটা ভাল্লুক আক্রমণ করেছিল আর তারপর আমার সঙ্গীরা আমাকে ফেলে রেখে চলে গেছে। হিকুক বলে সেও তার পরিবারকে হারিয়েছে, কিন্তু অক্সের লোকেরা তার সঙ্গীদেরকেও মেরে ফেলেছে। সুতরাং এদের দুজনের অবস্থা এখন একই, দুজনেই বদলা নেওয়ার অবস্থায় আছে। তাই হিকুক বলে সে উত্তরের দিকে যাচ্ছে আদিবাসী পণীদের খোঁজে, কিন্তু লোকটা গ্লাসকে রেখে যায় না, তাকে সাথে করে নিয়ে যায়। অন্যদিকে ফিটস আর ব্রিজার অনেক কষ্টে তাদের আস্তানায় ঢুকে পড়ে, কিন্তু ফিটস ব্রিজারকে বলে আমাদের সাথে যা যা হয়েছে কাউকে বলবে না, না হলে ক্যাপ্টেন আমাদেরকে মেরে ফেলবে। আস্তানায় গিয়ে ক্যাপ্টেন হেনরিকে বলে আমরা ভালো করে গ্লাসকে দাফন করেছি, আর সত্যি কথা হলো হক হারিয়ে গেছে, যার কারণে আমরা এখান থেকে রিদের ভয়ে ভেসে এসেছি, কিন্তু ব্রিজের আমার সাথেই সবসময় ছিল। তাই ক্যাপ্টেন হেনরির কথা মতো তিনজনের $300 ফ্রিজটাকে দিয়ে দেয়, কিন্তু ব্রিজারকেও ক্যাপ্টেন তার সাহসিকতায় তাকেও পুরস্কার দেয়। তবে সে সেটা নেয় না। ব্রিজার বাইরে আসার পর মন খারাপ করে বসে থাকে। ব্রিজার মনে মনে এখনো ভাবছিল গ্লাসের সাথে তাদের এটা করা ঠিক হয়নি। অন্যদিকে গ্লাস আর অজানা লোকটা হাঁটতে হাঁটতে একটা ফাঁকা জঙ্গলে চলে আসে, কিন্তু তখনই গ্লাস আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে ওই অচেনা লোকটা গাছের ডালপালা কেটে নিয়ে একটা ভালো করেই থাকার জন্য ঘর তৈরি করে। তবে সেই লোকটা গ্লাসের আহত জায়গায় চিকিৎসা করে দেয়। রাতটা তাদের সেখানেই কেটে যায়। রাতে গ্লাসের মনে পড়ে তার ছেলে স্ত্রী একমাত্র লক্ষ্য, অর্থাৎ প্রতিশোধ নেওয়া। যখন সকালে গ্লাসের ঘুম ভাঙে ততক্ষণে অচেনা লোকটাও উধাও। গেল কোথায় সে? একটা অদ্ভুত ব্যাপার, রাতে তো সে এখানেই ছিল। এবার গ্লাস তার খোঁজে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে একটু সামনে আসলেই সে দেখতে পায় লোকটাকে মেরে গাছের উপর ঝুলিয়ে রাখা হয়েছে। গ্লাস মনে করে হয়তো রিরা তাকে মেরে ফেলেছে, এবং গ্লাস সেখান থেকে দেখতে পায় সামনে একদল ফরাসি শিকারীরা আড্ডা দিচ্ছে, কিন্তু দেখা যায় ফরাসি শিকারীগুলো একটা মেয়েকে কিডন্যাপ করেছে। এর সাথেই গ্লাস সেই অচেনা বন্ধুর ঘোড়াটাকে তাদের কাছেই দেখে। গ্লাস মনে করে যেহেতু সে ছেলের প্রতিশোধ নিতে পারেনি, তাই সে এখন বন্ধুর প্রতিশোধ নিবে। কোনো মতে সেই ঘোড়াটার কাছে গ্লাস আসে, তবে দেখা যায় ফরাসি শিকারীদের প্রধান সেই কিডন্যাপ করা মেয়েটাকে কোথাও নিয়ে যাচ্ছে, মানে লোকটা মেয়েটিকে ধর্ষণ করেছে। তবে ওই সময় গ্লাস পেছন থেকে একটা লোককে বন্দুক তাক করে ধরে এবং সে ধর্ষণ হওয়া মেয়েটিকে চাকু বের করতে বলে। গ্লাস যখনই ঘোড়া আনতে যায় তখনই ফরাসি শিকারীদের একজন বন্দুক দিয়ে গুলি করে, আর এতেই বাকি ফরাসি শিকারীরা ভয় পেয়ে পালিয়ে যায়। এদিকে গ্লাস ধর্ষণ হওয়া মেয়েটিকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ক্যাপ্টেন হেনরি বেঁচে ফিরে আসা একটা অনেক বড় করে পার্টির আয়োজন করে। তারা সেখানে অনেক মজা আনন্দ করে। অন্যদিকে গ্লাস অনেকটা পথ অতিক্রম করে শেষমেশ একটা জায়গায় রাত কাটানোর জন্য আশ্রয় নেয়, কিন্তু সকাল হতেই সেখানে রিরা এসে গ্লাসের উপর আক্রমণ করে। গ্লাস কোনো মতে ঘোড়া নিয়ে পালাতে গেলে রিরা ঘোড়ায় তীর মারে, যার ফলে গ্লাস ঘোড়া সমেত উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায়, কিন্তু গ্লাস অজ্ঞান হয়ে পড়ে। তখনই গ্লাস দেখে ঘোড়াটা মারা গেছে, তবে সেখানে অনেক ঠান্ডা পড়ছিল, তাই গ্লাস মৃত ঘোড়াটার পেট থেকে নাড়ি ভুঁড়ি বের করে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ঘোড়ার পেটে আশ্রয় নেয়। এদিকে ওই ফরাসি শিকারীদের মধ্যে একজন তাদের আস্তানায় এসে পৌঁছয়। লোকটার কাছে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় তাদের বাকি লোকগুলো মারা গেছে, শুধু সেই বেঁচে আছে। কিন্তু লোকটার কাছে ওই জঙ্গলের পত্র ছিল যেটা ব্রিজার গ্লাসকে দিয়েছিল। সবাই এখন সন্দেহ করে হয়তো সে হক হতে পারে, যেহেতু হক নিখোঁজ ছিল। এদিকে ফিটস বুঝতে পারে গ্লাস বেঁচে আছে। এবার ক্যাপ্টেন হেনরি তার দলবল নিয়ে বেরিয়ে পড়ে হককে খুঁজতে, কিন্তু তারা জানতো না হক আর বেঁচে নেই, কিন্তু গ্লাস বেঁচে আছে। অন্ধকার জঙ্গলের মাঝখান দিয়ে গ্লাস বেরিয়ে যায়। গ্লাসকে দেখে ক্যাপ্টেন হেনরি এবং বাকিরা চমকে যায়, কিন্তু ফিটস তো বলেছিল গ্লাস মারা গেছে। কোনো মতে গ্লাসকে তাদের আস্তানায় নিয়ে আসে, তবে যতক্ষণে ক্যাপ্টেন হেনরি সবকিছু বুঝতে পারে ততক্ষণে ফিটস সেখান থেকে পালিয়ে গেছে। ক্যাপ্টেন হেনরি ফরাসি ওই লোকটাকে জিজ্ঞেস করে জানতে পারে ফিটস সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এরপর ক্যাপ্টেন ব্রিজারকে ধরে। ক্যাপ্টেন তাকে বলে তুমি মিথ্যা কেন বলেছো, তোমার শাস্তি হবে। কিন্তু গ্লাস ক্যাপ্টেনকে সব সত্যিটা বলে, ফিটসই হককে মেরেছে, এখানে ব্রিজারের কোনো দোষ নেই। তখনই গ্লাস বলে আমি ওকে খুঁজতে যাব, আমি জানি ও কোথায় লুকিয়ে থাকবে, আর আমার ছেলের বদলা আমি নিয়েই ছাড়বো। এরপর ক্যাপ্টেন হেনরি আর গ্লাস দুজনেই ফিটসকে খুঁজতে বেরিয়ে পড়ে। তবে ক্যাপ্টেন হেনরি ভয় পাচ্ছিল যে তার স্ত্রীর চেহারা মনে পড়ছে না, হয়তো সে ফিরে গেলেও তার স্ত্রীকে দেখতে পাবে না। তখনই ক্যাপ্টেন গ্লাসকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি আমেরিকান শিকারীদেরকে মেরেছিলে? গ্লাস বলে হ্যাঁ, ওরা আমার ছেলেকে মারতে চেয়েছিল, এজন্যই আমি ওদেরকে মেরেছিলাম। এরপর তারা দুজনেই বেরিয়ে যায়। তবে ক্যাপ্টেন হেনরির সামনে ফিটসের দেখা হয়। ফিটস ক্যাপ্টেনকে বলে হে ক্যাপ্টেন, তুমি এখানে হারিয়ে গেছো নাকি? কিন্তু ক্যাপ্টেন বলে তোকে সাজা দেওয়ার জন্য নিতে এসেছি। এই বলে ক্যাপ্টেন বন্দুক বের করে গুলি চালায়। গুলির আওয়াজটা গ্লাস বুঝতে পারে, তাই সে দ্রুত সেখানে যায়, কিন্তু গিয়ে দেখে ক্যাপ্টেন মারা গেছে। এরপর গ্লাস ক্যাপ্টেনকে ঘোড়ায় করে নিয়ে যায়।
তবে গ্লাস একটা বুদ্ধি বার করে, গাছের ডাল কেটে ক্যাপ্টেনকে ঘোড়ার উপর বসিয়ে দেয় আর সে নিজে অনেক ঘোড়ায় মৃত দিনের মতো শুয়ে থাকে। এমন অবস্থায় একটু সামনে আসলে ফিটস তাদের দেখে ফেলে এবং সে গ্লাসের উপর গুলি চালায়, কিন্তু ফিটস সামনে এসে দেখে যাকে গুলি করেছে সে গ্লাস নয়, মানে সে ক্যাপ্টেন হেনরি ছিল। আসলেই এইসব গ্লাসের চাল ছিল। তখনই গ্লাস বেরিয়ে ফিটসের কাঁধে গুলি চালায়। এরপর তারা দুজনেই ভিড়ে যায়। গ্লাস একসময় ফিটসকে ধরে ফেলে। দুজনেই মুখোমুখি হয় পাহাড়ি নদীর কাছে, কিন্তু গ্লাসের চোখে বদলার আগুন জ্বলছে। ফিটসের দুটো আঙুল কুপিয়ে কেটে ফেলে। অনেকক্ষণ ধস্তাধস্তির পর গ্লাস তার বুকে চাকুটা ঢুকিয়ে দেয় এবং গ্লাস তার বুকে এই দাঁটা কুপিয়ে দেয়। তবে শেষবার ফিটস গ্লাসকে বলে, তুমি শুধু ছেলের বদলা নেওয়ার জন্য এত দূর আসলে, মজা নিয়ে নাও গ্লাস, কিন্তু তোমার ছেলে আর ফিরে আসবে না। এদিকে নদীর ওই পারে রিরা চলে আসে, তাই গ্লাস ফিস্টকে রিদের হাতে তুলে দেয়, যার কারণে রিরা ফিস্টকে মেরে ফেলে। তবে রিরা তাদের মেয়েকে পেয়ে গেছে, যাকে তারা খোঁজ করছিল, কিন্তু গ্লাস সেই মেয়েটিকেই বাঁচিয়েছিল, যার জন্য রিরা তাকে ছেড়ে দেয়। এভাবেই গ্লাসের বদলা পূরণ হয়। আর এরপর গ্লাস ফিরে আসতে গেলে সেখানে তুষার ঝড় শুরু হয়। তবে গ্লাস দেখে তার স্ত্রী তাকে নিতে এসেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো আজকের মুভিটা একটু অন্যরকম ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও, চলে এসো ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থেকো। বাই।